প্রায় ১৪ লক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছে বাংলাদেশ সরকারি চাকরিতে। বাংলাদেশ সরকারি চাকরিতে যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা আজ ১০ বছর যাবৎ কোনো ধরনের পে স্কেল বা পে কমিশন গঠন করে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে সেই বিগত পতিত সরকারের কোনো ইতিবাচক মনোভাব ছিল না। এবং সেই স্বৈরশাসক যারা কোটি কোটি ডলার নিয়ে বিদেশে পালিয়ে গেছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ই আগস্ট গঠিত হয়েছে, আজ ৬ মাসের অধিক সময় চলে গেছে। বিভিন্ন ধরনের কমিশন গঠন করা হচ্ছে, কিন্তু পে কমিশনের ব্যাপারে কেন উদাসীন এ বিষয়ে আমাদের কোনো বুঝে আসে না। কারণ ২০১৫ সালে পে কমিশন গঠন করা হয়েছিল, তার আগে ২০০৯ সালে পে কমিশনের মাধ্যমে গঠন করে ২০১০-১১তে সেই পে স্কেল দেওয়া হয়েছিল। যে শ্রেণী বৈষম্য রয়েছে, যে একটা ডিসক্রিমিনেশন রয়েছে, সেই ডিসক্রিমিনেশন আদৌ পর্যন্ত দূরীকরণের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। এবং বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কখনো বলছে নবম পে স্কেল ঘোষণা করবে, কখনো বলছে মহার্ঘ ভাতা দেবে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় কখনো রিফিউজ করছে, কখনো গ্রহণ করছে। এই ধরনের পত্রপত্রিকার রিপোর্ট আসছে, কিন্তু আমাদের যে আমদানি নির্ভর যে জিনিসগুলো রয়েছে, যে দৈনন্দিন দ্রব্যগুলো রয়েছে, সেগুলো বেড়ে চলেছে। কিন্তু যদিও সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশীয় যে উৎপাদিত খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো কমে গেছে, কিন্তু সেই আমদানি নির্ভর চাল, ডাল, তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দৈনন্দিন পণ্য সামগ্রী, সেগুলো কিন্তু কমেনি। তাই সেগুলোর সাথে তাল মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে, কেন সরকার সেই পে স্কেল বা পে কমিশন বা মহার্ঘ ভাতার দিকে এগোচ্ছে না। যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের আয়ের সাথে ব্যয় তাল মেলাতে পারছে না, সেখানে সরকার কেন এখনও এই বেতন বৃদ্ধির বিষয়ে উদাসীন, তা আমাদের বোধগম্য আসছে না। যদিও বিভিন্ন সময় কর্মচারীরা দাবি উঠাচ্ছেন এই বিষয়ে, নবম পে স্কেলের বিষয়ে। আমি মনে করি মহার্ঘ ভাতার পরিবর্তে কমিশন গঠন করে দ্রুততম সময়ে নবম পে স্কেল ঘোষণা করা উচিত, যাতে করে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেগুলোর সাথে বাংলাদেশের ১৪ লক্ষ কর্মকর্তা কর্মচারী তাদের যে আয় রয়েছে সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারে, তাদের যে ইনকাম রয়েছে সেটার সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য আনতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যে বিভেদ বা বিস্তর ফারাক রয়েছে, সেটারও রহিতকরণের জন্য সরকার ব্যবস্থা নেওয়া উচিত। যেমন বেতনের ক্ষেত্রে তাদের মধ্যে অনেক ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে, এবং দেখা যাচ্ছে এক থেকে নবম গ্রেড রয়েছে প্রথম শ্রেণী, আর দশম দ্বিতীয় শ্রেণী, এবং 11 থেকে 20 পর্যন্ত গ্রেড রাখা হয়েছে তৃতীয় শ্রেণী। এই যে 11 থেকে 20তম গ্রেড রাখার যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে
একটা রাখার প্রবণতা, আমি মনে করি সেটা একটা শ্রেণী বৈষম্যের সৃষ্টি করেছে এবং পদোন্নতির ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি রয়েছে। পদোন্নতির ক্ষেত্রেও একটা, যেমন নবম গ্রেডে যারা পিসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন কর্মকর্তা, তাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। কিন্তু যারা তৃতীয় শ্রেণীতে, আজ শিক্ষার হার বেড়েছে, যারা তৃতীয় শ্রেণীতে কর্মরত রয়েছেন তাদের কোনো পদোন্নতির কোনো সুযোগ নেই। এবং বিগত পতিত সরকার আরও সমস্যার সৃষ্টি করে গেছে। যেখানে সিলেকশন গ্রেড ছিল, টাইম স্কেল ছিল, সেগুলো রহিত করে তারা 10 বছর 18 বছরের একটা গ্রেড উন্নতির ব্যবস্থা করে গেছে, যা কিনা আরও বৈষম্যের সৃষ্টি করেছে। তাই যাদের যোগ্যতা রয়েছে, যাদের প্রশাসন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখন যেহেতু শিক্ষার হার বেড়েছে, তাদের পদোন্নতি অবশ্যই ব্যবস্থা করতে হবে এবং 11 থেকে 20তম গ্রেড এটা রহিত করে কমপক্ষে 1 থেকে 12তম গ্রেড করা উচিত, যেখানে দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী থাকবে, সেখানে চতুর্থ শ্রেণী বলতে কিছুই থাকবে না। তাহলে আমি মনে করি শ্রেণী বৈষম্য বা যে ক্লাসিফিকেশন রয়েছে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে, সেটা দূরীভূত হবে। কারণ সকল ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড বা সচিবালয় থেকে শুরু করে অধিদপ্তরের সকল কর্মকাণ্ড কর্মকর্তাদের নিয়ে বেষ্টিত হয়ে থাকে এবং সেগুলোর ক্ষেত্রে আমি মনে করি 1 থেকে 12তম গ্রেড পর্যন্ত যদি থাকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, সেই কর্মচারীরাও সচিবালয়ের ন্যায় তারা কর্মকর্তা হতে পারবে এবং তারাও তাদের দক্ষতার মাধ্যমে সরকারি কর্মক্ষেত্রে গুণগত মান উন্নয়ন, গুণগত কার্য সম্পাদন করতে পারবে। তাই এক্ষেত্রে সরকারকে ভেবে দেখতে হবে। যেহেতু আমরা বৈষম্য দূরীকরণের কথা বলছি, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই শ্রেণী বৈষম্য, তাদের মধ্যে এখনও রয়ে গেছে রাজা প্রজার যে সম্পর্ক, সেই সম্পর্ক দূরীভূত করতে হবে। সরকারকে শুধু কর্মকর্তাদের দিকেই লক্ষ্য রাখলে হবে না, কর্মকর্তাদের দিকেই শুধু প্রাধান্য দিতে বা প্রায়োরিটি দিলে হবে না। সরকারকে কর্মচারীদের কিভাবে তাদের দক্ষতার মান উন্নয়ন করা যায়, এখন যেহেতু কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম ডিগ্রি পাস বা বিএ পাস বা বিএ অনার্স বা মাস্টার্স কমপ্লিট ছেলেমেয়েরা প্রবেশ করছে, তাদেরও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদেরকে কর্মকর্তার লেভেলে কীভাবে পদোন্নতি দেওয়া যায়, সেক্ষেত্রে সরকারকে সেই ধরনের একটা নতুন কাঠামো দাঁড় করাতে হবে। সেটাই নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন স্বাধীন যে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা 72 সালে সেই স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতাকে ধূলিসাৎ করে দিয়েছিল সেই পতিত সরকারের পূর্বপুরুষরা। 72 থেকে 75 সাল আমরা দেখেছি সেই একদলীয় রক্ষী বাহিনীর সেই শাসন। সেই ধরনের শাসন আমরা আর চাই না। আমরা তাই ব্রিটিশদের রেখে যাওয়া সেই কাঠামোগত পরিবর্তন আনতে হবে। গুণগত পরিবর্তন না আনলে আমরা আধুনিক বা ডিজিটাল বা আমরা যে প্রযুক্তিগত বাংলাদেশের কথা বলছি, সে প্রযুক্তিগত বাংলাদেশের দিকে আমরা যেতে পারবো না। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে দাবিগুলো কর্মচারীরা পেশ করছে, সেগুলোর ক্ষেত্রে কর্ণপাত করতে হবে এবং নবম পে স্কেল ঘোষণার সাথে সাথে আমি মনে করি 1 থেকে 20তম যে গ্রেড রয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম যে গ্রেড রয়েছে, সেটাকে বিলোপ সাধন করে 1 থেকে 12তম গ্রেড করতে হবে এবং কর্মচারীদের
সেই কর্মকর্তা হওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো দূরীকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।